স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। সব দল নয়, ডিসেম্বরের শুরুতে মাত্র একটি দলই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে টোকিওতে নিক্কে ফোরামে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আরও বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্ট। জাপানের টোকিওতে চলছে নিক্কেই ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান। ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপরে। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরে ভোট চায়। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সময় অনুযায়ী নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য। এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর সবাইকে জোর দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, হাসিনা সরকার 16 বছরে গুম খুনের মতো অপরাধ ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সেই অবস্থা থেকে দেশকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আতিকা রহমান, আরটিভি। জামাত শিবিরের মুনাফিকি চরিত্র দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এজন্য তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোনায়েম মুন্না। তিনি বলেন, ডিসেম্বর নির্বাচন না দিলে দেশের তরুণ সমাজ তার উচিত জবাব দেবে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুন্না আরও বলেন, দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, 5 আগস্টের পর থেকে ছাত্র শিবির সব ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি শুরু করেছে। তাদের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। শিবির গত 15.5 বছর ধরে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে শপথ পড়ানো রিট খারিজের লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। নতুন করে গেজেট দিতে হবে না বলে জানান ইসির আইনজীবী। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। আর রিটকারী আইনজীবী বলেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। ইসি আপিল না করলে আবারও আদালতে আসবেন রিটকারী। এদিকে মেয়র পদের শপথের দাবিতে সকাল থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। আদালত ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। মাননীয় আইন উপদেষ্টা বলেছেন, এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারাই সিদ্ধান্ত নেবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। মাননীয় আদালত যে আদেশটা দিয়েছেন এটা স্পেসিফিক এই কেসে বিষয়ে বলেন নাই। সর্বক্ষেত্রেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। আমি কইতেছি দায়িত্ব পালন করবেন। স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে নির্বাচন কমিশনের
আদৌ পরবর্তী কিছু করণীয় আছে কিনা এই বিষয়ে। সুতরাং এটা আদেশটা পাওয়ার পরেই আমরা করতে পারবো। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানী তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবী জানে। সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ জাতিসংঘের সুনাম ধরে রাখায় সাধুবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্স সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশি শান্তিরক্ষীরা এগিয়ে। মন্তব্য করে তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। বাংলাদেশ peacekeepers are currently serving জাতিসংঘের অনেকগুলো শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবীর মানুষ জানে। জাতিসংঘের শান্তি মিশনে সুনাম ধরে রাখায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। রাজধানী মান্ডা ও ড্যামরার আমুলিয়া মডেল টাউন এলাকায় সেনাবাহিনী অভিযানে টিসিবি এবং খাদ্য অধিদপ্তরে বিপুল পরিমাণ চাল, ডাল, আটা, তেল এবং 5টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযানে অবৈধ মজুদ ও মোড়ক পরিবর্তন করে অন্যত্র বিক্রির দায়ে 3 জনকে আটক করা হয়। তাইমুন ইসলাম রায়হানের সহায়তায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। সরকারের দেয়া ন্যায্য মূল্যের পণ্য নিম্ন আয়ের মানুষকে না দিয়ে অবৈধভাবে বিক্রি করত চক্রটি। খবর পেয়ে রাজধানীর ডেমরা এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী। উদ্ধার করে বিপুল পরিমাণ পণ্য। জব্দ করা হয় 5টি ট্রাকও। এ সময় 3 জনকে হাতে নাতে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা দীর্ঘদিন ধরে এমন অবৈধ কাজ চালিয়ে আসছিল। ডিলার ফিলার বুঝি না, নাম নাম বাই নাম কে একজন অবশ্যই দিছে। হ্যাঁ এনে রিসিভ করে কথা আটক পণ্য নিয়ে ব্রিফিং করে সেনাবাহিনী। 5টা ট্রাক সব মিলে প্রায় আপনার চালের বস্তাই হবে হচ্ছে 2500-এর মতো, ডাল হচ্ছে 1300 বস্তার মতো, আটা 800 বস্তার মতো, তেল হচ্ছে আপনার বেসিক্যালি ঢালা তেল, ড্রামের তেলও আছে, প্লাস ইয়াও আছে। এ বিষয়ে টিসিবির যুগ্ম পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জড়িতদের ছাড় দেয়া হবে না। যদি আমাদের কোনো ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা ডিলারশিপ নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। এআর বাদল, RTV, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়ায় 1 ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। বেলা 11:30টায় সচিবালয় 11 নম্বর ভবনের নিচে বিক্ষোভ করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তবে কর্মবিরতির ফলে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে গতকাল বুধবার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সচিবালয় সহ সারা বাংলাদেশের সকল কর্মচারী এই বিষয়ে অবগত হয়েছে। কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা নাই, পরামর্শ নাই, রাতের আধারে এই আইনটা করা হয়েছে। তাই গণতন্ত্রের স্বার্থে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান করতে হবে বলেও দাবি জানান তিনি। তদন্ত কমিটি করে দ্রুত আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিয়ে অবহেলা করতে পারত না। আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে দাবি করেন তিনি। বিষপান করে চোখ হারানো 4 যুবকের খোঁজ নেওয়া শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে এসব কথা বলেন তিনি। শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায়, এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এর জন্য নির্বাচন চাই।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত রেখায় আরাকান আর্মির অবস্থানের ফলে পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশ সীমান্তের মধ্যে আরাকান আর্মির অস্ত্রসহ প্রবেশ উদ্বেগজনক। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে এটি প্রতিরোধ করা উচিত বলে জানান বিশ্লেষকরা। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেব রায়ের 4 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মিয়ানমারের সক্রিয় জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে আরাকান আর্মি মাত্র 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। দক্ষিণ চীন রাজ্য, রাখাইন রাজ্যসহ আরাকানের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এলাকায় সংগঠনটির ইতিমধ্যে সামরিক জান্তার কাছ থেকে অধিকাংশ জনপদ মুক্ত করেছে। তবে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলমান থাকলেও বাংলাদেশের কিছু সীমান্ত এলাকায় আরাকান আর্মির প্রভাব বিস্তার শুরু করেছে। সম্প্রতি স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে নিয়মিত আসা যাওয়া তাদের নজরে এসেছে। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাপ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইখাংদিয়া এলাকা থেকে জেলে ও ট্রলার শ্রমিকদের তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে করে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকাটি বাংলাদেশকে এক নতুন সমীকরণে দাঁড় করাবে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই অঞ্চলের অস্থিরতা নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। এই ধরনের অস্থিরতা যখন থাকে এবং বিভিন্ন বিদেশিদের আনাগোনা যখন বাড়তে থাকে এবং তার মধ্যে যদি নিরাপত্তার বিষয়টা থাকে এবং সেখানে যদি অস্ত্রের আনাগোনা থাকে, তাহলে এই অস্থিরতার সুযোগ সুবিধা অন্যরাও নিবে। এটা না বোঝার কোনো কারণ নেই। মিয়ানমার যদি বিভিন্ন অঞ্চল আলাদা হয়ে যায়, তার তো প্রতিক্রিয়া প্রতিটি দেশের উপরে পড়বে। এটা কেউ চায় না। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অবৈধ প্রবেশের ফলে পাহাড় অশান্ত হওয়ার শঙ্কার কথা জানিয়ে তাদের প্রতিরোধ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্ডারে পাহারা দেওয়া, বর্ডার সেফ রাখা, সিকিউর রাখা, রক্ষণাবেক্ষণ করে তার দায়িত্ব। সামরিকভাবে যুদ্ধাস্ত্র সহ তারা এখানে এসে থাকে, তাহলে সেই জায়গায় আমাদের চিন্তার কারণ, এবং সেই ক্ষেত্রে আমাদের সীমান্তরক্ষী যারা আছেন, আমাদের আইনগত যে অবস্থান আছে সেটা তারা পালন করা উচিত। সংকট নিরসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে সাবধানতা অবলম্বন করে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির অবস্থান ভূরাজনৈতিক দিক থেকে কিছুটা জটিলতা সৃষ্টি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে এই সমস্যার সমাধানে ঐক্যমত গড়ে তুলে কাজ করতে হবে। তা না হলে ভবিষ্যতে এটি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে রাজধানী সহ চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, হাতিয়া সহ উপকূলে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। সকালে বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বৈরী আবহাওয়ার কারণে এবং নদী বেশি উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। লঘুচাপের কারণে পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে লক্ষ্মীপুরে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। হাতিয়ায় উত্তাল রয়েছে নদী। বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুরে বন্ধ আছে ফেরি চলাচল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন ফেরি চলাচল বন্ধের বিষয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? যে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের বৃহস্পতিবার দিবাগত এবং ভোররাত থেকে কিন্তু প্রচুর যে মাঝারি ধরনের যে বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে। আমি এখন রয়েছি
লক্ষ্মীপুরের যে মেঘনা নদীর পারে যে মৌচৌধুরীঘাট যে ফেরিঘাটে, সেই ফেরিঘাটে এখানে যে বেগম সুফিয়া কামাল এবং বেগম রোকা দুটি ফেরি উত্তাল যে নদীর কারণে যেতে না পেরে এখানে আটকে আছে। সকালবেলা বেগম সুফিয়া কামাল এবং বেগম রোকা যে দুটি ফেরি সেটি ছেড়ে যাওয়ার পরে উত্তাল নদীর কারণে একটি যে বেগম সুফিয়া কামাল সেটি মৌচৌধুরীঘাটে ফিরে আসতে পারলেও বেগম রোকেয়া নামের যে ফেরিটি রয়েছে সেটি চৌধুরীহাট যে এলাকা, সেই এলাকায় কিন্তু এখানে আটকে রয়েছে এবং এখানে ফেরিতে প্রচুর যে যাত্রী তারাও এখানে আটকে রয়েছেন এবং সেই সাথে 4টি লাশবাহী গাড়ি আটকে ছিল এবং 3টি গাড়ি সড়ক পথে চলে গেল। এখানে এখনো একটি যে গাড়ি রয়েছে সেটি আটকে আছে। আমি যদি এখানকার যিনি রয়েছেন যে গাড়ির সাথে লাশের গাড়ির সাথে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোন জায়গা থেকে এসেছিলেন, কোথায় যাবেন? আমি মুগদা হসপিটাল থেকে সকালে এসেছি এখানে 7:30টায়। আমার ওয়াইফের লাশ নিয়ে, কিন্তু এখনো যাইতে পারি নাই। কিভাবে যাবো আমি নিজে জানি না। যেমনটি শুনছিলেন যে এখানে যে 4টি লাশবাহী যে গাড়ি সেটি বৈরী আবহাওয়ার কারণে এখানে আটকে ছিল। এখানকার মৌচৌধুরী ঘাট যে লঞ্চ ঘাটে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মোহাম্মদ আতিকুজ্জামান, আমি তার সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে যে ভোলা এবং বরিশালগামী যে ফেরি ছিল সেই ফেরিগুলো এখানে সহজ অন্যান্য যে নৌযান চলাচল ছিল সেগুলো কিন্তু এখানে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা পাওয়া পর্যন্ত এই ফেরিগুলো এখানে বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গেল 16 বছরের স্বৈরশাসনের পর এখন ধুঁকছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উচ্চাভিলাষী না হলেও বাজেটের অনেক বড় একটি অংশ আসছে বৈদেশিক দাতা গোষ্ঠীর সাহায্য থেকে। সাহায্যের পাশাপাশি তারা দিয়েছে বেশ কিছু শর্ত ও সংস্কার। এই সংস্কারগুলোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কায়েস রাহাতের রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই উপস্থাপন হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ইতিহাসের ব্যতিক্রমে এবার আকার কমানো হয়েছে বাজেটে, কিন্তু বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ আসছে দাতা গোষ্ঠীর কাছ থেকে। ঋণের পাশাপাশি বেশ কিছু শর্ত ও সংস্কার দিয়েছে দাতা গোষ্ঠী। এর মধ্যে রয়েছে বেশ কিছু খাতে ভর্তুকি কমানো সহ রাজস্ব আদায়ে আরও মনোযোগী হওয়া। এতে করে জনমনে কিছুটা শঙ্কার জন্ম দিলেও এই সংস্কারগুলোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বলেন, ভ্যাট না বাড়িয়ে কমাতে হবে কর ফাঁকি, একই সঙ্গে বাড়াতে হবে করের আওতা। এখানে যে শর্তের কথা আপনি বলছেন, এগুলো আসলে আমি বলবো সংস্কার, জাতীয় স্বার্থেই এই সংস্কারগুলো করা দরকার। যারা দেয় তাদের উপরেই চাপ বাড়াতো, যারা দেয় না তারা পার পেয়ে যেত। কাজে এখানে তো আলটিমেটলি সমাধানটা হচ্ছে যে ওই ফাঁকির জায়গাটা বন্ধ করা। একই বিষয়ে আরেক অর্থনীতিবিদ জাইদি সাত্তার বলেন, অন্য সব ভর্তুকি কমলেও শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ তৈরিতে বিনিয়োগ কমানো উচিত নয়। মিনিমাম একটা লেভেল রাখতে হবে সামাজিক সুরক্ষাটা। সামাজিক সুরক্ষা করলে কিন্তু দারিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের জন্য সামষ্টিক অর্থনীতির নীতিটা ঠিক করতে হবে, যেই নীতিতে আমাদের উৎপাদন বৃদ্ধি হয়। প্রয়োজন হচ্ছে আমাদের রেভিনিউ দিয়ে আমাদের ব্যয় মেটানো। যত বেশি রেভিনিউ দিয়ে ব্যয়টা মেটায় তত ভালো, তত ঋণ আমাদের নিতে হয় না। বৈদেশিক ঋণ, দেশীয় ঋণ, আভ্যন্তরীণ ঋণ তো আরও ক্ষতিকর আমাদের। ঋণ গ্রহণের প্রবণতার পরিবর্তে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানো, সেই সঙ্গে তালিকাভুক্ত করদাতা বা মূল্য সংযোজন কর না বাড়িয়ে কর আহরণের ক্ষেত্র বড় করার পরামর্শ দেন তিনি। কায়েস রাহাত, RTV, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের আশুলিয়ার খামারিরা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হওয়ার আশা তাদের। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর 700 খামারি দেশীয় পদ্ধতিতে প্রায় 12,000 পশু প্রস্তুত করেছেন। কোরবানি পশু প্রস্তুতে ব্যস্ত মুন্সিগঞ্জের খামারিরাও। চাহিদার চেয়ে প্রায় 12,000 পশু বেশি প্রস্তুত থাকায় রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতেও সরবরাহের আশা করছেন তারা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাটে চলছে বেচাকেনা। গেলবারের তুলনায় এবার দাম কম পাওয়ায় খুশি ক্রেতারা। তবে লোকসানের আশঙ্কা খামারিদের। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রোগাক্রান্ত পশু বেচাকেনা বন্ধে বসানো হয়েছে মেডিকেল টিম। এদিকে হবিগঞ্জে প্রায় 71,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে খামারগুলোতে শুরু হয়েছে গরু বেচাকেনা। খামারিরা বলছেন, মাঝারি আকারে গরুর চাহিদাই সবচেয়ে বেশি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।